রাত 12টা। অনন্যা রেডি হচ্ছে অন্তর আর মল্লিকাকে এয়ারপোর্ট থেকে পিক করে আনতে। তন্ময় অনন্যাকে সাথে করে নিয়ে যাবে এয়ারপোর্ট। মিসেস অরুণিমা অনেক আগেই বলে দিয়েছে উনি যেতে পারবে না। রাত হয়েছে বলে ওনার ইচ্ছে নেই যাওয়ার। তন্ময় অনন্যার রুমে বসে এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে আছে। তন্ময় 2 দিন যাবৎ অনন্যাকে দারুণভাবে জ্বালাচ্ছে। অনন্যা জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে। 1 মিনিটের জন্যেও তন্ময় অনন্যাকে একা ছাড়ছে না। অনন্যা আয়নার দিকে তাকিয়ে তন্ময়কে দেখছে আর বিড়বিড় করে বলছে, ইস, এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারছে, একটু একা থাকতেও দিচ্ছে না। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে কি আমার সাথে এভাবে সুপার গ্লুয়ের মতো চিপকে থাকবে নাকি? আজই এর একটা রফা দফা করব। কথাগুলো বলেই অনন্যা তেড়ে এলো তন্ময়ের কাছে। তন্ময় অনন্যাকে দেখে আরো আরাম করে বেডের উপর বসলো। অনন্যা কোমরে হাত দিয়ে দাঁত গিজগিজ করে বলল, এই, আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ নির্লজ্জের মতো আমাদের বাড়িতে পড়ে আছেন। এমন একটা যুবতী মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। বলি, আপনার কি লাজ লজ্জা নেই? তন্ময় বাঁকা হেসে বসা থেকে দাঁড়িয়ে অনন্যার দিকে ঝুঁকে মিনমিন করে বলল, তুমি শুধু একটা যুবতী মেয়ে নও, তুমি আমার উড বি ওয়াইফও। অন্তর ভাইয়া দেশে ফিরলেই আমি তোমাকে বিয়ে করব। তাই আগে থেকেই বউকে ভালো করে দেখে নিচ্ছি, বউয়ের খেয়াল রাখছি, বউয়ের ভালো লাগা মন্দ লাগা বুঝে নিচ্ছি। তোমার তো খুশি হওয়ার কথা মিস অনন্যা, কিন্তু না, তুমি তো উল্টো রেগে যাচ্ছ। অনন্যার রাগে ফুসফুস করে তন্ময়ের থেকে মুখ ফিরিয়ে নেই যে না পিছু ঘুরতে যাবে। অমনি তন্ময় অনন্যার হাত ধরে অনন্যাকে হ্যাচকা টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল। অনন্যা বেকুব হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। তন্ময় ডেভিল স্মাইল দিয়ে অনন্যার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এত রাগ কেন? রাগে একদম লাল হয়ে টমেটোর মতো হয়ে গেছো। আমার কিন্তু খেয়ে ফেলতে ইচ্ছে করছে। অনন্যা চোখ বড় বড় করে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। তন্ময়ের কেমন ঘোর লেগে আসছে। সে হাজার চেষ্টা করেও নিজেকে দমিয়ে রাখতে পারেনি। আচমকায় অনন্যার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। অনন্যা কোনো রিয়াকশনই করছে না, চোখ মেলে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। অনন্যা বুঝে গেছে এখন হাজার চেষ্টা করলেও সে তন্ময়ের থেকে নিজেকে ছাড়াতে পারবে না, তাই সে চুপ হয়ে গেছে। অনন্যা এই 2 দিনে এটাও বেশ বুঝে গেছে তন্ময়ী অনন্যার জন্য বেস্ট লাইফ পার্টনার, যাকে ওর ফ্যামিলি ঠিক করেছে। প্রায় 15 মিনিট পর তন্ময় অনন্যার ঠোঁট ছেড়ে কিছুটা হাঁপিয়ে অনন্যাকে ঝাপটে ধরে অনন্যার কানে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ অনন্যা। সেই 3 বছর আগে থেকে আমি তোমাকে নিজের মতো করে মনে মনে ভালোবেসে এসেছি। কখনো তোমার কাছে প্রকাশ করার সাহস জুগিয়ে উঠতে পারিনি। কেবল মনে হতো প্রেম করে আমার একদম পোষাবে না, একেবারে বিয়ে করে তোমাকে ঘরে তুলে কাছ থেকে তোমাকে ভালোবাসবো। তাই দেরি না করে অন্তর ভাইয়াকে আমার মনের কথাটা জানাই। দেখো আমার কি ভাগ্য, অন্তর ভাইয়ার সাথে সাথে রাজিও হয়ে যায়। অ্যাকচুয়ালি ওপরওয়ালা আমাদের জড়িয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে, তাই কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা কিছুদিন পরে এক হতে চলবো। আই হোপ তোমারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। অনন্যা খুব মনোযোগ দিয়ে তন্ময়ের কথাগুলো শুনছে। তন্ময়কে ভালো লাগতে শুরু করেছে অনন্যার। অনন্যাও তন্ময়কে টাইট করে জড়িয়ে ধরে মিনমিন করে বলল, আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিন তন্ময়। আমি সবসময় আপনাকে এভাবে জড়িয়ে ধরে রাখতে চাই, সারা জীবন আপনার কাছাকাছি থাকতে চাই। তন্ময় খুশিতে অনন্যাকে কোলে তুলে গোল গোল করে ঘুরতে লাগলো। অনন্যা ঘুরছে আর খিলখিল করে হাসছে। এভাবেই কেটে গেল প্রায় 1 ঘন্টা। ভোর রাতে তন্ময় আর অনন্যা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে, তাই এখন ওরা দুজনই বিছানায় গা এলিয়ে দিয়েছে। ওইদিকে মল্লিকা অন্তরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। অন্তর শুধু মল্লিকাকে দেখে দেখেই রাত কাটিয়ে দিচ্ছে। ঘুম ওর চোখে ধরা দিচ্ছে না। মল্লিকা অলরেডি ঘুমিয়ে কাতর হয়ে গেছে। এভাবেই কেটে গেল আরো 4 ঘন্টা। ঘড়িতে ভোর রাত 3টা। প্লেন এসে বাংলাদেশ এয়ারপোর্ট পৌঁছে গেছে। অন্তর আর মল্লিকা প্লেন থেকে নেমে এয়ারপোর্টের লজে দাঁড়িয়ে আছে। অনন্যা আর তন্ময় এয়ারপোর্ট পৌঁছে গাড়ি থেকে নেমে দৌড়ে এয়ারপোর্টের লজে চলে গেল। এয়ারপোর্টের ফার্স্ট গেটে ঢুকেই অনন্যা আর তন্ময় অন্তর আর মল্লিকাকে দেখতে পেল।
খুশিতে অনন্যা দৌড়ে গিয়ে মল্লিকা আর অন্তরকে ঝাপটে ধরল। মল্লিকা ঘুমিয়ে চোখ মেলতে পারছে না, প্রচণ্ড ঘুম চোখে ওর। মল্লিকা ঢুলু ঢুলু চোখে অনন্যার দিকে তাকিয়ে হাসছে। তন্ময়কে দেখে মল্লিকা কপাল কুঁচকে তাকিয়ে আছে। তন্ময় একগাল হেসে বলল, ভাবি কেমন আছেন? মল্লিকা অস্পষ্ট কণ্ঠে বলল, ভালো আছি। কথাটা বলেই মল্লিকা অন্তরের কাঁধে মাথা রেখে বড় একটা হাই তুলে আবারও ঘুমিয়ে পড়ল। অন্তর, অনন্যা আর তন্ময় হুহা করে হেসে দিল। এতে মল্লিকার কি? মল্লিকা তো ঘুমাচ্ছে। অন্তর কিছুক্ষণ হেসে মল্লিকাকে আধ কোলে তুলে নিল। তন্ময় আর অনন্যার ল্যাকেজ দুটো টেনে টুনে এয়ারপোর্ট থেকে বের করলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে ওরা গাড়িতে ল্যাকেজ সহ উঠে পড়ল। তন্ময় ড্রাইভিং সিটে বসেছে, এর পাশেই অনন্যা বসেছে। অন্তর মল্লিকাকে নিয়ে ব্যাক সিটে বসেছে। মল্লিকা অন্তরের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অন্তর সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। তন্ময় ড্রাইভ করছে আর অনন্যার হাত ধরে টানাটানি করছে। অনন্যা কিছুক্ষণ পরপর চোখ লাল করে তন্ময়ের দিকে তাকাচ্ছে। তন্ময় অট্ট হেসে অনন্যাকে আরো বেশি করে খেপাচ্ছে। মাঝে মাঝে সুযোগ বুঝে তন্ময় অনন্যার গালে চুমো খেয়ে দিচ্ছে। অনন্যা জাস্ট অতিষ্ঠ হয়ে গাড়ির দরজার সাথে চিপকে বসেছে। তন্ময় কিছুটা মন খারাপ করে এক মনে ড্রাইভ করছে। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে পৌঁছে গেছে অন্তরের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে অন্তর মল্লিকাকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। তন্ময় আর অনন্যা আবারও ল্যাকেজগুলো গাড়ি থেকে বের করে বাড়ির ভিতর ঢুকিয়ে নিল। মিসেস অরুণিমা অন্তরদের জন্য ওয়েট করতে করতে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। অন্তর মল্লিকাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিলেই তন্ময় পিছন থেকে অন্তরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি বাড়ি যাচ্ছি, কাল আম্মু আব্বুকে নিয়ে আসবো। অন্তর পিছনে ফিরে মুচকি এসে বলল, ওকে তন্ময়, কাল কিন্তু সন্ধ্যার আগেই চলে আসবে। ওকে ভাইয়া, আসছি। কথাটা বলেই তন্ময় শেষবারের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা অনন্যার দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। অনন্যা মলিন হেসে তন্ময়ের যাওয়ার পথে তাকিয়ে আছে। অন্তর অনন্যাকে উদ্দেশ্য করে বলল, অনন্যা রুমে যা, ঘুমিয়ে পড়। আমিও রুমে যাচ্ছি মল্লিকাকে নিয়ে, সকালে কথা হবে। অনন্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে সদর দরজাটা ভালোভাবে লাগিয়ে নিজের রুমে ঢুকে গেল। অন্তর মল্লিকাকে নিয়ে উপরে উঠে বেডে গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। মল্লিকা খানিক নড়ে চড়ে অন্তরকে ঝাপটে ধরে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। অন্তর মল্লিকার কপালে চুমো খেয়ে সে নিজেকেও ঘুমিয়ে পড়ল। ঘড়িতে সকাল 11টা। অন্তর আর মল্লিকা এখনো কাত হয়ে ঘুমাচ্ছে। মিসেস অরুণিমা দরজা ধাক্কাতে ধাক্কাতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওদের কারের ঘুমের রেশ কাটছে না। মিসেস অরুণিমা হাল ছেড়ে নিচে ফিরে গেল। অনন্যারও একই অবস্থা, সেও নাক টেনে ঘুমাচ্ছে। তন্ময় অনেকক্ষণ ধরে কল করে অনন্যাকেও ফোনে পাচ্ছে না। তন্ময় অফিসে বসে বেশ বোর হচ্ছে। ইদানিং অনন্যাকে ছাড়া ওর কিছুই ভালো লাগে না। দুপুর 12টা। মল্লিকার ঘুমের রেশ এতক্ষণে কেটেছে। পিটপিট করে চোখ খুলে মল্লিকা অন্তরকে ওর বুকে দেখতে পেল। অন্তর গভীর ঘুমে মগ্ন। মল্লিকা মুচকি হেসে অন্তরে চুলে বিলি কেটে দিচ্ছে। অন্তর আরাম পেয়ে মল্লিকাকে আরও জোরে টাইট করে ঘুমের গভীরতা আরও বাড়িয়ে দিচ্ছে। শুয়ে থাকতে থাকতে মল্লিকার পিঠ ধরে এসেছে, তাই সে এবার কপাল কুঁচকে অন্তরকে খোঁচানো শুরু করলো। ক্ষণে ক্ষণে মল্লিকা অন্তরের হাতে চিমটি কাটছে। অন্তর একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ছে। মল্লিকার খোঁচাখুচি জ্বালায় এক পর্যায়ে অন্তর বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো। মল্লিকা দাঁত বের করে হাসছে। অন্তর ঢুলু ঢুলু চোখে মল্লিকার দিকে তাকিয়ে বলল, আমাকে খোঁচাতে খুব ভাল লাগে তাই না? আমার উপর থেকে উঠুন, তাহলে আর খোঁচাবো না। উঠবো না, দেখি কতক্ষণ আমাকে খোঁচাতে পারো। অন্তর প্লিজ উঠুন, আমার অস্বস্তি লাগছে শুয়ে থাকতে। পিঠ কোমর ধরে গেছে, তাহলে এবার আমার উপরে শো। কথাটা বলেই অন্তর মল্লিকাকে উল্টিয়ে নিজে নিজে শুয়ে পড়ল আর মল্লিকাকে ওর গায়ের উপর উঠিয়ে নিল। অন্তর নিচে আর মল্লিকা ওপরে। মল্লিকা চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে বলল, আপনি ভারী অসভ্য ছেলে, বুঝেছেন? আমি বলেছি আমাকে ছাড়তে, আমাকে আপনার উপর ওঠাতে নয়। সরি নীলাঞ্জনা, আজ আমি তোমাকে ছাড়তে পারবো না। দুজনে আজ খুব ঘুমাবো আর রোমাঞ্চ করব। শুনুন, এটা আপনার হানিমুন লজ না, এটা আমার শ্বশুর বাড়ি।
শ্বশুরবাড়িতে মেয়েদের অনেক কাজ থাকে, পুরো বাড়ি তাকে সামলাতে হয়। তাছাড়া রোমান্স করা, ঘুমানোর একটা নির্দিষ্ট টাইম থাকে। এই টাইমটা এখন কাজের আওতায় পড়ে, রোমান্স বা ঘুমানোর আওতায় পড়ে না। তাছাড়া আম্মুর সাথে এখনো দেখাও হয়নি। মনটা কেমন উসখুস করছে। প্লিজ ছাড়ুন আমায়। আচ্ছা যাও, ছেড়ে দিব। আগে একটু রোমান্স করে নেই। অন্তর বাঁকা হেসে মল্লিকার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। মল্লিকা বিরক্তি নিয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর বেশ ব্যস্ত মল্লিকার ঠোঁটের স্বাদ নিতে। অন্তরের রোমান্স আস্তে আস্তে গভীর হতে লাগলো। মল্লিকার আপত্তি সত্ত্বেও অন্তর মল্লিকার কথা শুনছে না। শেষে মল্লিকা নিরুপায় হয়ে অন্তরের প্রতিটা কাজে সায় দিতে লাগলো। প্রায় ঘন্টাখানেক পর মল্লিকা শাড়িটা গায়ে জড়িয়ে অন্তরকে ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। অন্তর শোয়া থেকে উঠে ল্যাপটপ নিয়ে খাটের উপর বসে গেল। প্রায় আধ ঘন্টা পর মল্লিকা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চুল ঝাড়তে ঝাড়তে চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে অন্তরের ল্যাপটপটা বন্ধ করে বেশ কড়া কণ্ঠে বলল, ওয়াশরুমে যান, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি নিচে আসুন। আমি নিচে যাচ্ছি। ওকে, যাচ্ছি। এত রাগ দেখানোর কি আছে? অন্তর বসা থেকে উঠে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুম চলে গেল। মল্লিকা চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মল্লিকার ডান গালে একটা বাইটের দাগ পড়ে আছে। তাড়াতাড়ি মল্লিকা মেকআপ বের করে জায়গাটাতে খুব ভারী মেকআপ করে বাইটের দাগটা আড়াল করে নিল। এরপর চুলটা আঁচড়িয়ে মল্লিকা রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে অনন্যা টিভি দেখছে আর কফি খাচ্ছে। মিসেস অরুণিমা কিচেন রুমে। মল্লিকা মৃদু হেসে অনন্যার পাশে বসে বেশ উত্তেজিত কণ্ঠে অনন্যাকে উদ্দেশ্য করে বলল, জানো অনন্যা, আমি আর অন্তর না তোমাদের জন্য অনেক অনেক গিফট এনেছি। আচ্ছা অনন্যা, ল্যাকেজটা কোথায়? অনন্যা কফি খাওয়া বাদ দিয়ে সোফা থেকে উঠে খিলখিল হেসে সমানে লাফাচ্ছে আর বলছে, সত্যি ভাবি, তুমি অনেক গিফট এনেছো? অনন্যা, অনেক। অনন্যা আর দেরি না করে সদর দরজার কাছে গুছিয়ে রাখা ল্যাকেজ দুটো টেনে টুনে সোফার কাছে এনে হাজির করল। মল্লিকা আর অনন্যার ল্যাকেজ দুটো খুলতে ব্যস্ত হয়ে পড়ল। ড্রয়িং রুমের হাঁক ডাক শুনে মিসেস অরুণিমা কিচেন রুম থেকে দৌড়ে ড্রয়িং রুমে এলো। মল্লিকা আর অনন্যার জীবন দিয়ে ল্যাকেজের টেন টানছে, কিন্তু লাভ কিছু হচ্ছে না। ল্যাকেজের চেন দুটোই খুব শক্ত। মিসেস অরুণিমা এসে মল্লিকা আর অনন্যার মুখোমুখি দাঁড়ালো। মল্লিকা চেন ছেড়ে মুচকি এসে মিসেস অরুণিমাকে জড়িয়ে ধরে বলল, ইস, কতদিন পর তোমাকে দেখলাম, খুব শান্তি লাগছে আম্মু। মিসেস অরুণিমা একগাল হেসে বলল, আমারও খুব শান্তি লাগছে মা, কতদিন পর আমার মেয়েটাকে দেখলাম। এবার আমার বাড়িটা আবার হাসি খুশিতে ভরে উঠবে। এর মাঝে অন্তর ভেজা চুল নিয়ে নিচে নেমে এলো। অনন্যা দৌড়ে গিয়ে অন্তরের হাত টেনে বেশ আহ্লাদী স্বরে বলল, ভাইয়া, ল্যাকেজ দুটো খুলে দে না। আমি আর ভাবি সেই কখন থেকে চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। অন্তর হুহা করে হেসে ল্যাকেজের সামনে হাঁটু গেড়ে বসলো আর বলল, ভাবি ননদ দুটাই দুর্বল, হালকা বাতাসে উড়ে যাবে। ওরা নাকি আবার ল্যাকেজের চেন খুলবে। মল্লিকা আর অনন্যা রাগে ফুসফুস করছে, তবে কিছু বলছে না। অন্তরকে ঘাটালেই এখন সে ল্যাকেজটা খুলে দিবে না। এতে মল্লিকা আর অনন্যা দুজনেরই লস হবে। তারা অবশ্য লসের পাল্লায় থাকতে চায় না। অন্তর জোরে এক টান দিয়ে ল্যাকেজের চেন খুলে দিল। দুটো ল্যাকেজের চেন সে একটানেই খুলে ফেলেছে। অনন্যা সো এক্সাইটেড হয়ে ল্যাকেজের ওপর হামলে পড়ল। অন্তর এতক্ষণে ফ্লোরে চিত হয়ে পড়ে চোখ লাল করে অনন্যার দিকে তাকিয়ে আছে। মল্লিকা আর মিসেস অরুণিমা হোহা করে হেসে সোফায় বসে লুটোপুটি খাচ্ছে। অনন্যা ধাক্কা দিয়ে অন্তরকে ফ্লোরে ফেলে দিয়েছে, যার কারণে অন্তর ফ্লোরে চিত হয়ে পড়ে আছে। মল্লিকা হাসছে আর অন্তরকে উদ্দেশ্য করে বলছে, একটু আগে যেন কি বলেছিলেন, আমরা দুর্বল, হালকা বাতাসে আমরা উড়ে যাব। এখন তো দেখছি আপনিই দুর্বল। একটা মেয়ের হালকা ধাক্কায় চিত হয়ে ফ্লোরে পড়েছেন। মল্লিকার হাসি দেখে যেন অন্তরের গা জ্বলে যাচ্ছে। অন্তর চোয়াল শক্ত করে মল্লিকার দিকে তাকিয়ে বলল, আমার খিল্লি উড়ানো হচ্ছে তাই না? কোথায় এসে আমাকে হেল্প করবে, তা না করে পাগলি মহিলাদের মতোই হেসেই যাচ্ছে। মল্লিকা শাড়ির আঁচল দিয়ে হাসি চেপে
সোফা থেকে উঠে অন্তরের পাশে দাঁড়িয়ে ডান হাতটা অন্তরের দিকে বাড়িয়ে দিল। অন্তরও 2 হাত বাড়িয়ে যেই না মল্লিকার হাত ধরতে যাবে, অমনি মল্লিকা খিলখিল হেসে ওর হাতটা সরিয়ে নিল। অন্তর আবার চিত হয়ে নিচে পড়ে গেল। অন্তর বেশ খেপে ফটাফট শোয়া থেকে উঠে যেই না মল্লিকাকে খপ করে ধরতে যাবে, অমনি মল্লিকা দিল এক ভৌ দৌড়। অন্তর চোখ লাল করে মল্লিকার পেছনে দৌড়াচ্ছে আর বলছে, আমাকে দুর্বল বলা তাই না? আমাকে নিয়ে মজা করা? জাস্ট ধরে নেই তোমায়, সব শোধ একসাথে নিব। মল্লিকা পুরো ড্রয়িং রুমে দৌড়াচ্ছে, চেঁচিয়ে বলছে, আগে তো আমাকে ধরে দেখান, এরপর না হয় শোধ নেবেন। দুজনেই গোল গোল হয়ে পুরো ড্রয়িং রুম দৌড়াচ্ছে। মিসেস অরুণিমা সোফায় বসে হাসছে। অনন্যার শাড়ি আর অর্নামেন্টস দেখতে ব্যস্ত। খুশিতে অনন্যা পাগল হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর মল্লিকা কিছুটা হাঁপিয়ে আচমকাই দৌড় বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। অন্তর বাঁকা হেসে খপ করে মল্লিকার হাত চেপে ধরল। মল্লিকা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে অন্তর, এই বারের মতো আমায় ছেড়ে দিন, আর কখনো আপনার সাথে মজা করব না। অন্তর মল্লিকার ভোলা ভালা ফেস দেখে গলে গেল। মল্লিকার হাতটা ছেড়ে দিয়ে অন্তর মল্লিকাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। মিসেস অরুণিমা কিচেনে গিয়ে খাবার বেড়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিল। অনন্যা এখনো শাড়ি আর কসমেটিক্স নিয়ে পড়ে আছে। অন্তর রেগে গিয়ে অনন্যার হাত ধরে টেনে এনে অনন্যাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। পাশে অন্তরও বসে পড়ল। মিসেস অরুণিমা হাসি মুখে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। অনন্যা গপাগপ খাচ্ছে আর মল্লিকাকে উদ্দেশ্য করে বলছে, ভাবি, আমার না একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, পিঙ্ক কালার শাড়িটা। মল্লিকা ভাতের লোকমা মুখে পড়ছে আর বলছে, তোমার জন্য একটা নয় অনন্যা, দুটো শাড়ি এনেছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিও। অনন্যা তো পারছে না খুশিতে শূন্যে ভাসতে। অনন্যার অবস্থা দেখে অন্তর আর মিসেস অরুণিমা হুহা করে হাসছে। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অনন্যা আর মল্লিকার ল্যাকেজ থেকে সব শপিং বের করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। মিসেস অরুণিমা ওদের পাশে বসেই ভাগ বাটোয়ারা দেখছে। অন্তর রুমে ঢুকে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। বিকেল 5টা। তন্ময় ওর পরিবার নিয়ে অনন্যার বাড়ি এসে হাজির হয়ে গেল। অনন্যা, মল্লিকা আর মিসেস অরুণিমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মাঝেই তন্ময়রা এসে হাজির হয়ে গেল। অনন্যা খানিক লজ্জা পেয়ে ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। মল্লিকা বেশ অবাক হয়ে তন্ময়কে দেখছে। অনন্যার বিয়ের ব্যাপারে মল্লিকা কিছুই জানে না। অন্তর মল্লিকাকে কিছু বলেনি। তন্ময়ের আব্বু আম্মু বেশ বিনীত কণ্ঠে অনন্যার আম্মুর সাথে কথা বলছে। তন্ময় মাথা নিচু করে বসে আছে। মল্লিকা আগামাথা কিছু না বুঝে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। অন্তর ল্যাপটপে কাজ করছে। মল্লিকার রুমে ঢুকেই অন্তরের কাছ থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে বেশ তেজি কণ্ঠে বলল, নিচে এসব কি হচ্ছে? অন্তর এক ভ্রু উঁচু করে বলল, কি হচ্ছে? এয়ারপোর্টে যে ছেলেটা আমাদের পিক করতে গিয়েছিল, সে ছেলেটা ওর ফ্যামিলি নিয়ে এসেছে। অন্তর তাড়াতাড়ি বসা থেকে উঠে জুতো সুরো পায়ে পড়ছে আর এক নিঃশ্বাসে বলছে, ও শিট, তন্ময় এসে গেছে, আগে বললে না কেন? মল্লিকা খুব অবাক হয়ে বলল, আগে বললে কি হতো? আগেই নিচে চলে যেতাম, ওনাদের সাথে কথা বলতাম। উফ অন্তর, আমাকে ক্লিয়ারলি বলুন তো, ওরা কেন এসেছে? অনন্যার বিয়ের ডেট ফিক্সড করতে। তন্ময়ের সাথে অনন্যার বিয়ে? আজই ডেট ফিক্সড করব। তো কতদিন ধরে এসব বিয়ের আলাপ চলছে? অনেক আগে থেকে। আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেননি তাই না? অন্তর শুকনো ঢোক গিলে মল্লিকার হাতে চুমু খেয়ে বলল, একদম ভুলে গেছিলাম মল্লিকা, টেনশনে টেনশনে মাথা থেকে বের হয়ে গিয়েছিল। মল্লিকা এক ঝটকায় হাতটা সরিয়ে বেশ অভিমানী স্বরে বলল, থাক, এখন সাফাই গাইতে হবে না, আমার বোঝা হয়ে গেছে, যান, নিচে যান, সবাই আপনার জন্য ওয়েট করছে। অন্তর বাঁকা হেসে মল্লিকাকে পেছন থেকে জাপটে ধরে মল্লিকার পিঠে একটা চুমু খেয়ে বলল, ইস, রাগ করলে আমার নীলাঞ্জনাকে খুব খুব কিউট লাগে, তখন ইচ্ছে করে সারা জীবন ঠিক এভাবেই রাগায়। মল্লিকা অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে মুখটা বাঁকা করে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। অন্তর হি হি করে হেসে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেল।
মিসেস অরুণিমা মল্লিকার সাথে তন্ময়ের আব্বুর পরিচয় করিয়ে দিয়েছে। ওনারা মল্লিকার প্রশংসা করতে করতে মুখে ফেনা বের করে ফেলছে। মিসেস অরুণিমা মল্লিকাকে ইশারা দিয়ে বলল নাস্তা রেডি করার জন্য। মল্লিকা জলদি কিচেন রুমে চলে গেল। অন্তর তন্ময়ের আব্বুর সাথে অনন্যার বিয়ে নিয়ে কথা বলছে। সারফারা চৌধুরীকে ছাড়া অন্তর বিয়ের ডেট ফিক্সড করতে চাইছে না। অনন্যার রুমে বসে আগে থেকেই মল্লিকার দেওয়া পিঙ্ক কালার শাড়িটা বের করে রেখেছে। এবার শুধু ফ্রেশ হয়ে এসে নিজের মনের মতো সাজবে। মল্লিকা প্লেটে বিভিন্ন ধরনের মিষ্টি সাজাচ্ছে, সাথে ফল, ফ্রুটস, কেক, বিস্কিট। এর মাঝেই সারফারাজ চৌধুরী চলে এলো। হাসি মুখে উনি তন্ময়ের আম্মু আব্বুর সাথে খোঁজ গল্পে মেতে উঠল। অন্তর বসা থেকে উঠে কিচেনে গেল মল্লিকাকে দেখতে। মল্লিকা কোমরে কাপড় গুজে চুলায় চা বসিয়েছে। মল্লিকার লোক দেখে অন্তর হুহা করে হেসে মল্লিকার পাশে দাঁড়িয়ে বলল, সামান্য চা বানাবে, এতে এভাবে কাপড় গোছার কি আছে? তোমাকে দেখে মনে হচ্ছে হাড়ি হাড়ি ভাত তরকারি রান্না করছো। তুমি পারো বটে মল্লিকা, হাসিয়ে ছাড়লে আমায়। মল্লিকা চোখ লাল করে রান্না করার খুন্তি নিয়ে অন্তরের মুখের কাছে তেড়ে এসে বলল, চুপ, একদম চুপ, না হয় এক্ষুনি এই গরম খুন্তিটা গায়ে লাগিয়ে দেব। আমার যেভাবে ইচ্ছে হবে আমি সেভাবে কাপড় গুজে রাখবো, এতে আপনার কি? আসলে আপনার কাজ নেই খেয়ে দিয়ে বুঝেছেন, আজাইরা মানুষ তো, তাই অকারণে আমার পিছনে লাগতে আসেন। অন্তর আপাতত হাসিটা চেপে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, কাল থেকে আর জ্বালাবো না, আজকের দিনটাই আমাকে সহ্য করি না। ওকে। মল্লিকা মুখটা কালো করে বলল, কাল কোথায় যাবেন অন্তর? কোথায় আবার? অফিসে। কাল থেকে সব আগের মতো শুরু হবে। রাত হবে ফিরতে, তাই না? হুম, কমসে কম 10টা 11টা তো বাজবেই। মল্লিকা অন্তরে থেকে মুখটা ফিরিয়ে চুলা থেকে চা নামিয়ে কাপে ঢালছে। অন্তর বেশ বুঝতে পেরেছে মল্লিকা মন খারাপ করেছে। অন্তর আহ্লাদি কণ্ঠে মল্লিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওলে বাবালে, আমার নীলাঞ্জনা দেখছি আমাকে এখন চোখে চোখে হারাচ্ছে। আমাকে কাল থেকে কাছে পাবে না বলে মনটা কেমন খারাপ করে ফেলেছে। বয়ে গেছে আমার আপনার জন্য মন খারাপ করতে। দেখি ছাড়ুন, চা বানানো হয়ে গেছে, নাস্তা সাজানো হয়ে গেছে, এবার শুধু সার্ভ করতে হবে। অন্তর মল্লিকাকে ছেড়ে নাস্তার ট্রেটা হাতে নিয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, আমি নাস্তার ট্রেটা নিয়ে যাচ্ছি, তুমি চায়ের ট্রেটা নিয়ে আসো। মল্লিকা মুচকি হাসল। অন্তর চোখ মেরে নাস্তার ট্রেটা ড্রয়িং রুমে চলে গেল। মল্লিকা মৃদু হেসে চায়ের ট্রেটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। অন্তর আর মল্লিকা টেবিলের উপর চায়ের ট্রেটা আর নাস্তার ট্রেটা সাজিয়ে দিল। মিসেস অরুণিমা হেসে হেসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা যাও, অনন্যাকে রেডি করিয়ে নিয়ে এসো। মল্লিকা মাথা নাড়িয়ে চলে গেল অনন্যার রুমে। অনন্যার রুমের ড্রেসিং টেবিলের দিকে চোখ বলিয়ে মল্লিকা বড় বড় চোখ করে তাকিয়ে আছে অনন্যার দিকে। অনন্যা সেজে গুজে বিয়ে বাড়ি হয়ে আছে। পিঙ্ক কালার শাড়ি, সাথে ম্যাচ করা অর্নামেন্টস, চোখে মোটা করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুল ছেড়ে মাঝ সিথি বরাবর টিকলি, হাত ভর্তি পিঙ্ক কালার চুড়ি। মল্লিকা অনন্যার পাশে দাঁড়িয়ে আয়নাতে অনন্যার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, তুমি সেজে গুজে রেডি? অনন্যা লাজুক হাসি দিয়ে বলল, হুম ভাবি, রেডি। আমাকে কেমন লাগছে বলো তো? ফার্স্ট ক্লাস লাগছে। মল্লিকা এখনো চোখ বড় বড় করে অনন্যার দিকে তাকিয়ে আছে। অনন্যা কৌতূহলী দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার স্পিড দেখে আমি হয়রান। আমি তো ভেবেছিলাম আমি এসে তোমাকে সাজিয়ে দেব, কিন্তু হলো পুরো উল্টো। অনন্যা দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম কি না কি। আসলে ভাবি, আমি নিজের সাজতে পছন্দ করি। মল্লিকা মুচকি হেসে বলল, ভালোই হয়েছে বলো। আমার কাজ কমে গেল, এবার শুধু তোমাকে নিয়ে ওদের সামনে বসিয়ে দিলেই হবে। কথাটা বলেই মল্লিকা হুহা করে হেসে দিল। অনন্যাও মল্লিকার সাথে তাল মিলিয়ে হাসছে। অনেকক্ষণ হাসাহাসির পর মল্লিকা অনন্যার মাথায় বড় একটা ঘোমটা টেনে দিয়ে অনন্যাকে ধরে রুম থেকে বের করে সোজা ড্রয়িং রুমে চলে গেল। তন্ময়ের আম্মুর পাশে অনন্যাকে বসিয়ে দিয়েছে মল্লিকা। অনন্যার লজ্জা পেয়ে মুখটা নিচু করে রেখেছে।
তন্ময় আর চোখে অনন্যার দিকে তাকাচ্ছে। তন্ময়ের আম্মু মৃদু হেসে অনন্যার মুখ থেকে ঘোমটাটা সরিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, আমাদের অনন্যা মা দিন দিন আরো বেশি গ্লো করছে, দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। উপস্থিত সবাই তন্ময়ের আম্মুর কথায় খিলখিল করে হেসে দিল। অনন্যার লজ্জায় মূর্ছা যাচ্ছে। তন্ময় কেবল আর চোখে অনন্যার দিকে তাকাচ্ছে। মল্লিকা হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই নাস্তা করে নিন আগে, এরপর মেয়ের সাথে কথা বলবেন, বিয়ের ডেট ফিক্সড করবেন। মল্লিকার কথায় অন্তর সায় জানিয়ে বসা থেকে সবার দিকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছে আর বলছে, প্লিজ খেয়ে নিন, এরপর কথাবার্তা হবে। সবাই অন্তরের হাত থেকে চায়ের কাপ নিয়ে খাওয়া শুরু করলো। মল্লিকা সবার মুখে মিষ্টি পুরে দিল। অন্তরের মুখে মিষ্টি দিতে নিলেই অন্তর মল্লিকার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। মল্লিকা ব্যথা পেয়ে ও চেপে যায়। সবার সামনে তো আর চিৎকার করা যাবে না। অন্তর মুখ টিপে হাসছে। মল্লিকার কাদো কাদো ফেসটা দেখে অন্তর বেশ মজা পাচ্ছে। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। প্রায় 15 মিনিট পর সবাই খাওয়া দাওয়া সেরে মূল কথা এলো। তন্ময়ের আব্বু সারফারাজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, তো সারফারাজ ভাই, চলেন এবার ভালো দেখে একটা বিয়ের ডেট ফিক্সড করে ফেলি। সারফারাজ চৌধুরী হেসে বলল, আই থিঙ্ক সামনের শুক্রবার বিয়ের ডেটটা ফিক্স করা হলে ভালো হবে। শুক্রবার ছাড়া অন্য কোনো দিন রিলেটিভসরাও ফ্রি থাকে না। সব দিক বিবেচনা করে পার্সোনালি আমার মনে হচ্ছে সামনের শুক্রবারই ঠিক আছে। এবার আপনাদের মতামত জানার পালা। তন্ময় আব্বু সারফারাজ চৌধুরীর সাথে হাত মিলিয়ে বলল, ডান, সামনের শুক্রবারই তাহলে তন্ময় আর অনন্যার বিয়েটা হচ্ছে। আমাদের হাতই আরও 1 সপ্তাহ পড়ে আছে। আজ তো মাত্র শুক্রবার, অনেকটা সময় নিয়ে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। উপস্থিত সবাই বেশ খুশি। খুশিতে আবারও সবাই মিষ্টি মুখ করছে। অনন্যা আর তন্ময় দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে আছে। তন্ময়ের ঠোঁটে বাঁকা হাসি আর অনন্যার ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি। অন্তর আর মল্লিকা উঠবি বর আর বইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। প্রায় 1 ঘন্টা যাবৎ আড্ডা দিয়ে তন্ময় অনন্যার হাতে একটা ডায়মন্ড রিং পরিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তন্ময়রা যাওয়ার পরপরই মল্লিকা অনন্যার খিল্লি উড়ানো শুরু করেছে, সাথে অন্তরও আছে। নানাভাবে ওরা অনন্যাকে লজ্জা দিচ্ছে। মিসেস অরুণিমা মনটা খারাপ করে ওদের কাহিনী দেখছে। আর 1 সপ্তাহ পর ওনার আদরের ছোট মেয়ে এই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। এসব ভেবে ওনার মন ব্যথিত হয়ে আছে। রাত 10টা। বাড়ির সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে। মল্লিকা আর অনুনিমা সবাইকে সার্ভ করে নিজেরাও খেতে বসে গেছে। খাওয়ার মাঝখানে অন্তর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ভাবছি কাল থেকে মল্লিকাকে ভার্সিটিতে দিয়ে আসবো। বাড়িতে বসে বসে কি করবে, কাজকর্ম তো কিছুই জানে না, তাই স্টাডিটা কন্টিনিউ করলে বেটার হয়। অন্তরের প্রস্তাবে রাজি হয়ে মিসেস অরুণিমা আর সারফারাজ চৌধুরী মাথা নাড়িয়ে বলল, হুম, আমাদের কোনো আপত্তি নেই, তোদের যা ভালো মনে হয় তাই কর। মল্লিকা ভাতের লোকমা মুখে নিয়ে চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইস, এই ছেলেটা আর কোনো টপিক পেল না, বেছে বেছে আমার পড়াশোনার টপিকটাই পেল। কোথায় ভাবলাম বিয়ে হয়েছে একটু চিল করব, একটু গুছিয়ে সংসার করব, তা না, এখন ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটি টু বাড়ি, বাড়ি টু ভার্সিটি আসা যাওয়া করতে হবে। অন্তর মল্লিকার দিকে তাকিয়ে মনে মনে হাসছে। অন্তর ঠিক বুঝতে পেরেছে মল্লিকার হিসেব মেলেনি, তাই মল্লিকা মুখটা বাংলার 5 করে রেখেছে। প্রায় 20 মিনিট পর সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল। অন্তর আর মল্লিকা রুমে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অন্তর মল্লিকাকে জড়িয়ে ধরে বাঁকা হেসে মল্লিকাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। মল্লিকা মুচকি এসে অন্তরকে আঁকড়ে ধরে অন্তরের সাথে সাই মিলাচ্ছে। অনন্যা কম্বল মুড়ি দিয়ে শুয়ে তন্ময়ের সাথে প্রেমলাপ করছে। তন্ময় রুমের বেলকনিতে বসে হেসে হেসে কথা বলছে। প্রায় 1 ঘন্টা যাবৎ কথা বলার পর অনন্যার চোখ লেগে এলো। তন্ময়কে লাইনে রেখেই অনন্যা ঘুমিয়ে পড়ল। তন্ময় অনেকক্ষণ হ্যালো হ্যালো করে অনন্যার কোনো রেসপন্স না পেয়ে ফোনটা কেটে নিজেও রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টা। মল্লিকা ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে কিচেনে চলে গেছে।
মিসেস অরুণিমাকে নাস্তা বানানোর কাজে হেল্প করছে স্বর। প্রায় আধ ঘন্টা পর অন্তর ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হয়ে ল্যাপটপটা হাতে নিয়ে নিচে চলে গেল। মল্লিকা এতক্ষণে ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। অনন্যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এলো। সারফারাজ চৌধুরী ও রেডি হয়ে চলে এসেছে। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। সারফারাজ চৌধুরী কফির মগে চুমুক দিচ্ছে আর অন্তরকে উদ্দেশ্য করে বলছে, অন্তর, আজকের মধ্যেই ইনভিটেশন কার্ডগুলো ছাপিয়ে ফেলতে হবে। কাল থেকে রিলেটিভসের বাড়িতে কার্ড বিলি করতে হবে। হাতে কিন্তু সময় তেমন নেই। তুমি চিন্তা করো না আব্বু। অফিসের কাজ ছেড়ে আজ রাতেই আমি রাতুলের দোকানে চলে যাব। অনন্যার চুজ করা ডিজাইন অনুযায়ী বিয়ের কার্ড ছাপানো হবে। আর কাল থেকেই ইনভিটেশন কার্ড রিলেটিভসদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। সারফারাজ চৌধুরী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। অন্তর এবার মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, ভার্সিটি যেতে হবে। মল্লিকা মাথা নাড়িয়ে ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে রুমে গিয়ে কালো বোরখা সাথে কালো হিজাব পরে রেডি হয়ে নিল। আয়নায় আরেক দফা নিজেকে দেখে মল্লিকার সাইড ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। অন্তর ব্রেকফাস্ট শেষ করে সবার থেকে বিদায় নিয়ে মল্লিকার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে সোজা গাড়িতে বসে পড়ল। মল্লিকার দিকে একবার তাকিয়ে অন্তর মৃদু হেসে গাড়ি স্টার্ট করে দিল। পুরো রাস্তায় মল্লিকা চুপচাপ ছিল। অন্তরে তেমন কথা বলেনি। প্রায় 15 মিনিট পর ভার্সিটির সামনে পৌঁছে অন্তর মল্লিকার সিট বেল্টটা খুলে দিয়ে আচমকায় মল্লিকার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। মল্লিকা চোখ বন্ধ করে অন্তরের শার্ট চেপে ধরল। প্রায় 10 মিনিট পর অন্তর মল্লিকাকে ছেড়ে মল্লিকার ঠোঁটজোড়া মুছে দিল। মল্লিকা এক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর বাঁকা হেসে বলল, ম্যাম, আপনার নিশ্চয়ই পোষায়নি, তাই এমন ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মল্লিকা তাড়াতাড়ি করে অন্তরে থেকে চোখ সরিয়ে সোজা গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরল। পেছন থেকে অন্তর জোরে চেঁচিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, ছুটির পর গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। ওসমান কাকা এসে তোমাকে পিক করবে। মল্লিকা পিছু ঘুরে অন্তরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। অন্তর মুচকি এসে মল্লিকার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। মল্লিকা ভেঙচি কেটে দৌড়ে ভার্সিটির ভিতর ঢুকে গেল। অন্তর অট্ট হাসি দিয়ে গাড়ি স্টার্ট করে দিল। প্রায় আধ ঘন্টা পর অন্তর গাড়ি নিয়ে পৌঁছে গেল ওর অফিসে। অফিসে পৌঁছে এসে কাজে মনোযোগ বসিয়ে দিল। মল্লিকা ক্লাসরুমে ঢুকেই ওর বেস্ট ফ্রেন্ড রজনীকে দেখতে পেল। মল্লিকাকে দেখে রজনী মুখটা গোমরা করে ফেলল। মল্লিকা অসহায়ের মতো মুখ করে রজনীর পাশে বসে রজনীকে ঝাপটে ধরে বলল, সরি রজনী, প্লিজ আমাকে মাফ করে দে। আমি নীলের সত্যিটা জানতে পেরেছি। নীল তার উপযুক্ত শাস্তিও পেয়েছে। সে এখন সিঙ্গাপুর জেলখানায় 1 বছরের আগে ছাড়া পাবে না। আমার বড়কে উচিত শিক্ষা দিয়েছে। তোকে অবিশ্বাস করে আমি মস্ত বড় ভুল করেছি রজনী। এই ভুলের কোনো ক্ষমা হয় না। এরপরেও আমি তোর কাছে ক্ষমা চাইছি। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে নে প্লিজ। রজনী মলিন হেসে বলল, যাক বাবা, শান্তি হলাম। তুই অন্তত তোর ভুলটা বুঝতে পেরেছিস। বিবাহিত জীবনে তুই সুখী আছিস, এটা ভেবেই খুব ভাল লাগছে। তোকে আমি মাফ করে দিয়েছি মল্লিকা, আর সরি বলতে হবে না। এবার থেকে দুজন আবারও আগের মতো মিলেমিশে থাকবো। থ্যাঙ্কস 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 রজনী, তুই এত তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দিবি আমি ভাবতেও পারিনি। জানিস তুই আমাকে কতগুলা হ্যাপি করেছিস। রজনী কিছু বলার আগেই মল্লিকা আবার বলে উঠল, আচ্ছা রজনী, শুন না, পিয়াস ভাইয়া কেমন আছে? অনেকদিন হলো পিয়াস ভাইয়াকে দেখি না। ভালো আছে পিয়াস। আগামী মাসে আমাদের বিয়ে। খুব বড় করে প্রোগ্রাম করা হবে। তোকেও ইনভাইট করব। ইয়েস, আমি তো খুব রাজি। অন্তর আর আমি অবশ্যই তোর বিয়েতে যাব। এর মাঝেই ক্লাসরুমে টিচার চলে এলো। মল্লিকা আর রজনী নিজেদের ছেড়ে ক্লাসে মনোযোগ দিল। দুজনই বেশ খুশি। এভাবেই হাসি খুশিতে প্রায় 5 দিন কেটে গেল। মল্লিকার প্রতি অন্তরের ভালোবাসা দিন দিন বাড়ছিল। অন্তর যখনই সুযোগ পেত তখনই মল্লিকাকে আপন করে নিত। মল্লিকাও হাসি মুখে সব মেনে নিত। এই 5 দিনে অনন্যার বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, প্লাস সব রিলেটিভসদের বাড়ি বাড়ি
ইনভিটেশনের কার্ড বিলি করাও হয়ে গেছে। অন্তর আর সারফরাজ চৌধুরী মিলে ইনভিটেশনের পালা সেরে ফেলেছে। মল্লিকা রজনীকেও ইনভাইট করেছে অনন্যার বিয়েতে। রজনী অলরেডি রাজিও হয়ে গেছে পিয়াসকে নিয়ে অনন্যার বিয়েতে আসার জন্য। 5 দিন পর অন্তর আবার নিয়ম করে মল্লিকাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিস চলে গেল। আজই দুজনের ভার্সিটি আর অফিস যাওয়ার শেষ দিন। অনন্যার বিয়ের আগে ওরা কেউ আর ভার্সিটি বা অফিস যাবে না। অন্তরদের পুরো বাড়িতে রমরমে ভাব। অন্তরের ফুপুর বাড়ির সবাই আজ বিকেলের মধ্যে চলে আসবে। অনন্যার বিয়ের আর মাত্র একদিন বাকি আছে। আগামীকাল হলুদ আর এর পরের দিন বিয়ে। আজ বিকেলে সবাই শপিংয়ের উদ্দেশ্যে বের হবে। মল্লিকা আজ ভার্সিটি আসতে চায়নি। অন্তর জোর করে মল্লিকাকে ভার্সিটি নিয়ে এসেছে। মল্লিকা বেশ মনমরা হয়ে ক্লাস করছে। আজ রজনীর কলেজে আসেনি, তাই সে টোটালি আপসেট। একটা ক্লাস করার পর দ্বিতীয় ক্লাসে আচমকায় মল্লিকার শরীর খারাপ হয়ে গেল। কেমন বমি বমি পাচ্ছে আর অস্বস্তি লাগছে। মল্লিকা তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। বেসিনের সামনে দাঁড়িয়ে মল্লিকা ওয়াক করছে। প্রায় 5 মিনিট যাবৎ মল্লিকা ওয়াক করেই যাচ্ছে। অন্য ওয়াশরুম থেকে একটা মেয়ে মল্লিকার বমির শব্দ পেয়ে মল্লিকার ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। মল্লিকা খুব কষ্টে দরজাটা খুলে দিল। মেয়েটা বেশ পেরেশান হয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, এ মা, তুমি তো বমি করে সব ভাসিয়ে দিচ্ছ। তোমার শরীর কি খারাপ লাগছে? মল্লিকা মাথায় হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে নাক মুখ খিচে বলল, খুব খারাপ লাগছে আমার। মাথাটাও কেমন ঘুরছে। আই থিঙ্ক তোমার বাড়ি চলে যাওয়া উচিত। তোমার বাড়ি কারো নাম্বার মুখস্থ থাকলে আমাকে বলো, আমি কল করে দিচ্ছি। মল্লিকা এক নিঃশ্বাসে অন্তরের নাম্বারটা বলে ফেলল। মেয়েটা অন্তরের নাম্বারটা ডায়াল করে চট জলদি অন্তরের নাম্বারে কল লাগালো। অন্তর কাজের ফাঁকে কলটা রিসিভ করে বেশ ব্যস্ত কণ্ঠে বলল, হ্যালো। মেয়েটি মল্লিকার কানে ফোনটা ধরিয়ে দিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, তুমিই কথা বলো। তোমার হাজবেন্ডকে তাড়াতাড়ি আসতে বলো। মল্লিকা কাঁপা কাঁপা কণ্ঠে অন্তরকে উদ্দেশ্য করে বলল, অন্তর, আমি মল্লিকা বলছি। প্লিজ আপনি তাড়াতাড়ি কলেজে এসে আমাকে নিয়ে যান। আমার শরীর খুব খারাপ লাগছে, দাঁড়াতেও পারছি না। অন্তর যথেষ্ট উদ্বিগ্ন হয়ে বলল, এসব কি বলছো মল্লিকা? হঠাৎ করে এতটা অসুস্থ হলে কিভাবে? আমি জানি না অন্তর। প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। ওয়েট মল্লিকা, আমাকে 15 মিনিট সময় দাও, আমি আসছি। অন্তর অফিস রুম থেকে বের হয়ে দৌড়ে গাড়িতে উঠে খুব স্পিডে গাড়ি ছেড়ে দিল। অন্তরের গা থেকে ঘাম ঝরছে। ভয়ে টেনশনে সে নাজেহাল। মল্লিকার হাত ধরে মেয়েটি মল্লিকাকে অফিস রুমে নিয়ে বসিয়ে দিল। মল্লিকা দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে আছে। প্রায় 15 মিনিট পর অন্তর বেশ হম্বিতম্বি হয়ে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটির ভেতর ঢুকে গেল। মল্লিকার ক্লাসরুমে ঢুকে অন্তর মল্লিকাকে পাগলের মতো খুঁজছে। মল্লিকাকে কোথাও দেখতে না পেয়ে অন্তর ক্লাসের একটি মেয়েকে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসমেট মল্লিকা কোথায়? মল্লিকা তো অফিস রুমে ভাইয়া, ওর শরীর খুব খারাপ। অন্তর আর দেরি না করে ছুটে গেল অফিস রুমে। মল্লিকা টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। অন্তর দ্রুত পায়ে হেঁটে মল্লিকার পাশে বসল। মল্লিকার মাথাটা টেবিল থেকে উঠিয়ে অন্তর মল্লিকাকে বুকের মাঝে চেপে ধরে বলল, মল্লিকা, আমি এসে গেছি। তোমাকে আর কষ্ট পেতে হবে না। এক্ষুনি তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। মল্লিকা কাঁপা কাঁপা চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর আর দেরি না করে মল্লিকাকে কোলে তুলে নিল। মল্লিকা অন্তরকে দুহাত দিয়ে ঝাপটে ধরে রেখেছে। অন্তর দ্রুত পায়ে হেঁটে ভার্সিটির গেট ক্রস করে গেটের সামনে পার্ক করা গাড়িটাতে মল্লিকাকে বসিয়ে দিল। অন্তর ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসল। অন্তর গাড়ি স্টার্ট করার সাথে সাথে মল্লিকা অন্তরকে উদ্দেশ্য করে মিনমিন করে বলে উঠল, অন্তর, এখন কোথায় যাবেন? হসপিটালে যাব মল্লিকা। না না অন্তর, হসপিটাল যেতে হবে না। ফার্মেসি থেকে কেবল একটা প্রেগনেন্সি কিট নিলেই হবে। কথাটা শোনার সাথে সাথেই অন্তর্মুখে হাসি ফুটিয়ে মল্লিকাকে ঝাপটে ধরে বলল, তার মানে তুমি কনসিভ করেছো? আমি শিওর না অন্তর, তবে এই মাসে আমার পিরিয়ড মিস হয়েছে, তাই আন্দাজ করে বললাম। কাল সকালে টেস্ট করব।
তাই বলছি প্রেগনেন্সি কিটটা নিয়ে যেতে। তুমি জানো না মল্লিকা, আমার ঠিক কতটা খুশি লাগছে। খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। পজিটিভ যেন আসে। আমি সত্যি সত্যি বাবা হতে চাই মল্লিকা। মল্লিকা মলিন হেসে অন্তরকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আমিও মা হতে চাই অন্তর, প্রবলভাবে চাই। এভাবেই কিছুক্ষণ জড়িয়ে থেকে অন্তর মল্লিকাকে ছেড়ে হাসি মুখে গাড়ি স্টার্ট করে দিল। মল্লিকা ছিটে মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। মাথাটা ঘুরছে ওর। অন্তর কিছুক্ষণ পর পর মল্লিকার দিকে তাকাচ্ছে আর মৃদু হাসছে। প্রায় 15 মিনিট পর অন্তর একটা ফার্মেসির সামনে গাড়িটা থামিয়ে দুটো প্রেগনেন্সি কিট নিয়ে গাড়িতে বসে আবার গাড়িটা স্টার্ট দিল। একটু পরে ওরা বাড়ির সামনে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে অন্তর মল্লিকাকে কোলে তুলে বাড়ির ভিতর ঢুকে সোজা রুমে নিয়ে শুইয়ে দিল। অনন্যা আর মিসেস অরুণিমা কিচেন রুমে, তাই ওরা কিছু আঁচ করতে পারেনি। মল্লিকাকে বেডের উপর শুয়ে দিয়ে অন্তর মল্লিকার কপালে চুমু খেয়ে বলল, আমি এখন আসছি মল্লিকা, অফিসে অনেক কাজ জমে আছে, সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরব। ডেকোরেটিংয়ের কাজ আছে, তুমি নিজের যত্ন নিও, দুপুরে লাঞ্চ করে নিও কেমন? এখন একটু রেস্ট নাও। মল্লিকা মৃদু হেসে মাথা নাড়ালো। অন্তর রুম থেকে বের হয়ে গাড়িতে উঠে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর শোয়া থেকে উঠে মল্লিকা কিচেন রুমে চলে গেল। মিসেস অরুণিমা মল্লিকাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, কী রে মল্লিকা, এত তাড়াতাড়ি চলে এলে যে? এমনি আম্মু, শরীরটা ভালো লাগছিল না, তাই দুটো ক্লাস করেই চলে এলাম। ভালোই হয়েছে চলে এসেছিস। দেখ আমি কিভাবে মুরগির কোরমা রান্না করি। নেক্সট টাইম কিন্তু তোকে রান্না করতে হবে। মল্লিকা হি হি করে হেসে খুব মনোযোগ দিয়ে মিসেস অরুণিমার রান্না দেখছে। অনন্যা এতক্ষণে রুমে গিয়ে তন্ময়ের সাথে মুঠোফোনে প্রেম জড়ে দিয়েছে। প্রায় 3 ঘন্টা পর ঘড়িতে দুপুর 2টা। রান্নাবান্না শেষে সবাই শাওয়ার নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে গেছে। মল্লিকা মিসেস অরুণিমা আর অনন্যাকে সার্ভ করে খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর ও নিজেও খেতে বসে গেছে। 8 ঘন্টা পর সবাই লাঞ্চ শেষ করে নিজেদের রুমে চলে গেল রেস্ট নিতে। বিকেল 4টা। অন্তরের ফুপু আম্মুর পুরো পরিবার এসে অন্তরদের বাড়িতে হাজির হয়ে গেল। অনন্যা, মল্লিকা আর মিসেস অরুণিমা ওনাদের সাথে খোঁজ গল্পে মেতে উঠল। নুসাইবা তো মল্লিকা আর অনন্যাকে পেয়ে খুশিতে গড়াগড়ি খাচ্ছে। শাহেদ অন্তরকে বাড়িতে না পেয়ে সোজা অফিসে চলে গেল। অন্তর শাহেদকে পেয়ে দারুণ খুশি। অনন্যা খুব আনচান আনচান করছে শপিংয়ে যাওয়ার জন্য। ওর যেন আর তর সইছে না। মল্লিকা বেশ বুঝতে পেরেছে অনন্যার বর্তমান অবস্থা, তাই সে আর দেরি না করে রুমে গিয়ে রেডি হয়ে অনন্যা, নুসাইবা আর অনন্যার উডবি ও তন্ময়কে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। তন্ময় গাড়ি নিয়ে বাড়ির গার্ডেনে ওয়েট করছিল। শপিংয়ে গিয়ে বাড়ির সবার জন্য কেনাকাটা করে সন্ধ্যার পরে সবাই বাড়ি ফিরল। অনন্যা খুব এক্সপেন্সিভ লেহেঙ্গা আর অর্নামেন্টস কিনেছে বিয়ের জন্য। মল্লিকা আর নুসাইবা একই কালারের দুটো করে খুব গর্জিয়াস শাড়ি কিনেছে। তাছাড়া বাড়ির সবার জন্য তো শাড়ি আর অর্নামেন্টস আছেই। ঘড়িতে রাত 8টা। অন্তর শাহেদকে নিয়ে বাড়ি ফিরে এলো। দুজনই ফ্রেশ হয়ে ডেকোরেটিংয়ের কাজে লেগে গেল। ভালো দেখে একজন ডেকোরেটিং ডিজাইনার কল করেছে অন্তর, পুরো বাড়িটা আলো আর ফুলে ফুলে সাজাবে বলে। বাড়ির সবাই খুব ব্যস্ত। ব্যস্ততার কারণে অন্তর মল্লিকার সাথে ঠিকভাবে কথা বলতে পারছে না। মল্লিকাও সুযোগ করে উঠতে পারছে না অন্তরের সাথে আলাদা করে কথা বলার। রাত 11টা। সবাই ডিনার টেবিলে এসে হাজির হয়ে গেল। সবার পেটে প্রচণ্ড খিদে। দুপুরের পরে কারো পেটেই কিছু পড়েনি। মল্লিকা আর অরুণিমা মিলে সবাইকে সার্ভ করে খাওয়াচ্ছে। অন্তর মল্লিকাকে টেনে ওর পাশে চেয়ারটাতে বসিয়ে দিল। সবার সামনে অন্তর মল্লিকাকে লোকমা তুলে খাওয়াচ্ছে। মল্লিকা মাথাটা নিচু করে চুপচাপ খেয়ে নিচ্ছে। সারফারাজ চৌধুরী অন্তরের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের রুমে চলে গেল। রুমের লাইট অফ করে অন্তর মল্লিকাকে নিয়ে শুয়ে পড়ল। আবারও অন্তর মল্লিকাকে নিজের করে নিল। পরের দিন সকাল 8টা। মল্লিকা বিছানা ছেড়ে উঠে প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইউরিন নিয়ে মল্লিকা চেক করে দেখল রেজাল্ট পজিটিভ এসেছে।
খুশিতে মল্লিকার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুমের দরজা খুলে মল্লিকা রুমে ঢুকে কাবার থেকে শাড়ি বের করে আবারও ওয়াশরুমে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর মল্লিকা শাওয়ার নিয়ে বের হয়ে টাওয়ালটা চুলে পেঁচিয়ে বেডে বসে অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, অন্তর, আপনি বাবা হতে চলেছেন। অন্তরের কোনো রেসপন্স না পেয়ে মল্লিকা ঠিক বুঝেছে অন্তর গভীর ঘুমে তলিয়ে আছে। মল্লিকা বাঁকা হেসে অন্তরের কানের লতিতে আস্তে করে একটা বাইট দিয়ে আবারও অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, অন্তর, আপনি বাবা হতে চলেছেন। সাথে সাথে অন্তর নড়ে চড়ে উঠল। বাবা হওয়ার কথাটা অন্তরের কানে যাওয়ার সাথে সাথেই অন্তর শোয়া থেকে হুড়মুড়িয়ে উঠে মল্লিকার মুখোমুখি পড়ে বেশ জোরে চেঁচিয়ে বলল, সত্যি বলছো মল্লিকা, আমি বাবা হতে চলেছি? মল্লিকা অন্তরের নাক টেনে বলল, অন্তর, আপনি বাবা হতে চলেছেন। আচমকায় অন্তর বিছানায় লম্বা হয়ে শুয়ে চোখের জল ছেড়ে দিল। মল্লিকা বেশ অবাক হয়ে অন্তরের দিকে ঝুঁকে বলল, অন্তর, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ কাঁদছেন কেন? আচ্ছা অন্তর, আপনি কি খুশি হননি? অন্তর ছলছল চোখে মল্লিকাকে ওর বুকের মাঝে চেপে ধরে বলল, মল্লিকা, আমি এতটাই খুশি হয়েছি যে নিজের খুশি ধরে রাখতে পারছি না। আমার শরীরটা অনেক কাঁপছে মল্লিকা। বুকের ভিতর একটা সুখ সুখ অনুভব হচ্ছে। বাবা হওয়ার এত আনন্দ আমার আগে জানা ছিল না। খুশিতে আমার খুব কাঁদতে ইচ্ছে করছে মল্লিকা, খুব। অন্তরের কথাগুলো শুনে মল্লিকা চোখের জল ছেড়ে দিল। সন্তানের প্রতি অন্তর এতটা টান অনুভব করবে মল্লিকা বুঝতে পারেনি। মল্লিকা অন্তরকে ঝাপটে ধরে নিঃশব্দে কাঁদছে। প্রায় 5 মিনিট পর অন্তর মল্লিকাকে ছেড়ে বিছানা থেকে উঠে চোখের জলগুলো মুছে একগাল হেসে মল্লিকার দিকে তাকিয়ে বলল, বাড়ির সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। সবাই খুব খুশি হবে মল্লিকা। অন্তর আর এক মুহূর্তও দাঁড়ালো না। রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মল্লিকা মৃদু হেসে চুল থেকে টাওয়ালটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়তে শুরু করলো। ওইদিকে অন্তর পুরো বাড়িতে দৌড়ে দৌড়ে খুশির খবরটা বলে বেড়াচ্ছে। মিসেস অরুণিমা আর অনন্যা খুশিতে দৌড়ে এসে মল্লিকার রুমে ঢুকে গেল। মল্লিকাকে দুজনেই ঝাঁপড়ে ধরল। মিসেস অরুণিমা খিলখিল হেসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, এতদিন ধরে এই খুশির খবরটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমাদের ধন্য করলে মল্লিকা। অন্তর আর সারফরাজ চৌধুরী এতক্ষণে মিষ্টির দোকানে ফোন করে কেজি কেজি মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছে। পুরো বাড়িতে খুশি আর খুশি, সব কিছুতেই এক্সট্রা খুশি। নুসাইবা এসেও মল্লিকাকে ঝাপটে ধরল। অন্তর রুমে এসে ফ্রেশ হয়ে মল্লিকাকে নিয়ে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে হরেক পদের খাবার সাজানো আছে। অন্তর মল্লিকাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। মল্লিকা খাচ্ছে আর মুগ্ধ নয়নে অন্তরকে দেখছে। মনে মনে সে ওপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছে। সাথে ওর আম্মু আব্বুকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। মিসেস অরুণিমা ফোন করে মল্লিকার আম্মু আব্বুর কাছে খুশির খবরটা পৌঁছে দিল। ওরা এমনিতেই আজ বিকেলে অনন্যার হলুদ অনুষ্ঠানে আসতো, কিন্তু খুশির খবরটা পেয়ে ওরা এক্ষুনি রওনা হয়ে গেল অন্তরদের বাড়ি আসতে। মল্লরের কানেও খুশির খবরটা পৌঁছে গেছে। মল্লর বিকেলের মধ্যেই ওর হাজবেন্ডকে নিয়ে অন্তরদের বাড়ি চলে আসবে। এভাবেই হাসি খুশিতে সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত নেমে এলো। মিসেস লিজা আর মল্লরও চলে এলো। বাড়ির সবাই মল্লিকাকে ঘিরে রেখেছে। বাড়ির ছেলেরা বেশ ব্যস্ত হলুদের প্যান্ডেল সাজাতে। একটু পরে অনন্যার হলুদ, মেহেদির প্রোগ্রাম শুরু হয়ে যাবে। বাড়ির সব মহিলারা এবার সাজতে ব্যস্ত হয়ে পড়ল। তন্ময় খুব ভালো একজন মেকআপ আর্টিস্টকে অনন্যার বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনন্যাকে সাজানোর জন্য। অনন্যা খুশি খুশি মনে সেজেও নিচ্ছে। নুসাইবা, মল্লিকা আর মল্লরও নিজেদের মতো সাজতে ব্যস্ত হয়ে পড়ল। অন্তর হলুদ পাঞ্জাবি পরে অলরেডি স্টেজে চলে গেছে। প্রায় 2 ঘন্টা পর ঘড়িতে রাত 9:30। অনন্যার সাজ কমপ্লিট। হলুদ লেহেঙ্গাতে অনন্যাকে ভারী মিষ্টি লাগছে। সাথে ভারী অর্নামেন্টস তো আছেই। মল্লিকা, মল্লর আর নুসাইবা হলুদ কাপড় পরে রেডি হয়ে গেল। এবার স্টেজে যাওয়ার পালা। মল্লিকা এক হাত দিয়ে অনন্যাকে আষ্টে পিষ্টে ধরে স্টেজের দিকে এগোচ্ছে। সাথে মল্লর আর নুসাইবাও আছে। অন্তর মল্লিকাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মল্লিকার দিকে। মল্লিকা বাঁকা হেসে অন্তরকে ধাক্কা দিয়ে অনন্যাকে নিয়ে স্টেজে বসে পড়ল।
অন্তর হাসতে হাসতে অনন্যার অন্য পাশে বসল। দুজনই অনন্যাকে হলুদ মেখে ভূত বানিয়ে দিয়েছে। অনন্যাও কম যায় না, সেও মল্লিকা আর অন্তরকে হলুদ দিয়ে চুপ চুপ করে ফেলেছে। এবার সবাই এক এক করে পালাক্রমে অনন্যাকে হলুদ পরাতে লাগলো। ওইদিকে তন্ময়ের বাড়িতেও খুব জোরছে হলুদ অনুষ্ঠান চলছে। তন্ময়ের ফ্রেন্ডসরাও তন্ময়কে হলুদ ভূত বানিয়ে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অনন্যার হলুদ অনুষ্ঠান শেষ হলো। সবাই এক এক করে নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। অন্তর মল্লিকার পেটের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মল্লিকা মুচকি এসে অন্তরের মাথায় হাত বুলাচ্ছে। কিছুক্ষণ পর মল্লিকা নিজেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টা। অন্তরদের পুরো বাড়িতে রান্নার সুঘ্রাণ মমা করছে। বাড়ির সবাই ব্যস্ত কাজে কাজে। কাজের ফাঁকেও অন্তর মল্লিকার খুব খেয়াল রাখছে। মল্লিকাকে সাবধানে চলাচল করতে বলছে। অনন্যার সাজতে বসে গেছে। মেকআপ আর্টিস্ট এসে অনন্যাকে সাজাচ্ছে। এভাবেই কেটে গেল 2 ঘন্টা। ঘড়িতে দুপুর 12টা। তন্ময় লাল শেরওয়ানি পরে রেডি হয়ে গেছে। এবার শুধু অনন্যাদের বাড়ি আসার পালা। তন্ময়ের যেন আর তর সইছে না। কখন সে অনন্যাকে দেখবে তার জন্য আনচান আনচান করছে। মল্লিকা লাল শাড়ি পরে হালকা সাজে রেডি হয়ে গেছে। মল্লিকার সাথে সাথে মল্লর আর নুসাইবাও লাল শাড়ি পরেছে। তিনজনই হালকাভাবে সেজেছে। তাছাড়া মল্লিকার এখন সাজগোজে তেমন মন নেই। সে কেবল ওর বেবিকে নিয়ে ব্যস্ত। সারাক্ষণ বেবিকে নিয়ে ভাবে। অন্তর লাল পাঞ্জাবি পরে গেটের আশেপাশে ঘোরাঘুরি করছে, কখন তন্ময়রা আসবে। অন্তরও কেমন উদাসীন হয়ে গেছে। সারাক্ষণ শুধু ওর বেবিকে নিয়ে চিন্তা করে। প্রায় 1 ঘন্টা পর ঘড়িতে দুপুর 1টা। তন্ময়ের গাড়ি এসে অনন্যার বাড়ির গেটের সামনে থামল। অন্তর, সাহেব, সাহেল, সারফারা চৌধুরী খুব হাসি মুখে তন্ময় আর ওর পরিবারকে বাড়ির ভিতর ঢুকালো। স্টেজে বসে আছে তন্ময়। তন্ময়ের পাশেই কাজী সাহেব বসে আছে। অনন্যাকে এখন স্টেজে আনা হবে। মল্লিকা আর নুসাইবা অনন্যার 2 হাত ধরে অনন্যাকে স্টেজে নিয়ে আসছে। তন্ময়ের দৃষ্টি অনন্যাতে স্থির হয়ে গেল। লাল লেহেঙ্গাতে অনন্যাকে লাল পরি লাগছে। অন্তরও ড্যাব ড্যাব করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা লাজুক হাসি দিয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরকে ক্রস করে অনন্যাকে নিয়ে তন্ময়ের পাশে বসিয়ে দিল। তন্ময় আর অনন্যা দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী সাহেব এবার বিয়ে পড়ানো শুরু করলো। 3 কবুলের মাধ্যমে দুজনের বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। 2 পরিবারের সবাই বেশ খুশি। সবাই খুশিতে মিষ্টিমুখ করছে। প্রায় 3 ঘন্টা পর দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। খাওয়া দাওয়ার পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। এবার এলো বিদায়ের পর্ব। সবাই খুব কেঁদে কেটে অনন্যাকে বিদায় দিল। অনন্যাও খুব কেঁদেছে। কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিয়েছে। অন্তর আর সারফারাজ চৌধুরী খুব কষ্টে ওদের চোখের জল আটকে রেখেছে। মিসেস অরুণিমা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যাচ্ছে। মল্লিকা খুব কষ্টে মিসেস অরুণিমাকে সামলাচ্ছে। তন্ময় আর অনন্যা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। অন্তররা সবাই এবার বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে গোল হয়ে বসে পড়ল। সবার চোখে জল গড়াগড়ি করছে। বাড়ির সব গেস্টরা এতক্ষণে চলে গেছে। রজনী অনন্যার বিয়েতে আসতে পারেনি, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। মল্লিকাও রজনীকে তেমন ফোর্স করেনি। রাত 10টা। অনন্যা নীল রঙের শাড়ি পরে ফুলসজ্জার খাটে বসে আছে। তন্ময় নীল পাঞ্জাবি পরে রুমের দরজা ঠেলে রুমের ভিতর ঢুকল। অনন্যা লজ্জায় মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে। তন্ময় বাঁকা হেসে অনন্যার মুখোমুখি বেডের ওপর বসে পড়ল। অনন্যার লজ্জা কাটিয়ে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় মুচকি এসে অনন্যার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আস্তে আস্তে তন্ময়ের ভালোবাসার গভীরতা বাড়তে লাগলো। অন্তর আর মল্লিকা দুজন দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে। অন্তর কিছুক্ষণ পর পর নড়ে চড়ে উঠে মল্লিকার পেটে হাত রাখছে। অন্তরের জ্বালায় মল্লিকা ঠিকভাবে ঘুমাতে পারছে না। বারবার ওর ঘুম ভেঙে যাচ্ছে। অনেকক্ষণ জ্বালানোর পর অন্তর নিজেই ঘুমিয়ে গেল। মল্লিকাও আরামসে ঘুম দিল। এভাবেই কেটে গেল 5টি মাস। এই 5 মাসে মল্লিকার পেটটা একটু বড় হয়েছে। একটু না, অনেকটাই বড় হয়েছে। মল্লিকার ছেলে বাবু হবে। আল্ট্রাসাউন্ড করে জানা গেছে। অন্তর এবং ওর পরিবার মল্লিকার খুব যত্ন নিচ্ছে। মল্লিকার কাজ করা টোটালি বারণ। মিসেস অরুণিমা কোনো কাজ করতে দেয় না মল্লিকাকে। এর মাঝেই অন্তর আর মল্লিকা গিয়ে
রজনীর বিয়ের দাওয়াতও খেয়ে এসেছে। অন্তর বেশিরভাগ সময় এখন বাড়িতে কাটায়। মল্লিকাকে সে খুব চোখে চোখে হারায়। অনন্যা তো সুযোগ পেলেই মল্লিকার কাছে চলে আসে। মল্লিকার পেটে হাত দিয়ে ওর ভাইয়ের ছেলের সাথে নানা রকম কথা বলে আর খিলখিল করে হাসে। মল্লিকা অনন্যার কাণ্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খায়। মিসেস অরুণিমা তো তেড়ে এসে অনন্যার মাথায় গাড্ডা মারে। অনন্যা না কেঁদে উল্টো খিলখিল করে হাসে। বাবুরা 5 মাসে পড়লেই 5 ফল খাওয়ানো হয়, তাই মিসেস অরুণিমা আজ বাড়িতে 5 ফলের অনুষ্ঠান রেখেছে। ছোটোখাটো করেই অনুষ্ঠানটা করা হবে। মল্লিকার পরিবার আর তন্ময়ের পরিবার থাকবে। ছেলেদের এই অনুষ্ঠানে থাকা অ্যালাউড না। তাই অন্তর, তন্ময়, সারফারাজ চৌধুরী, মল্লিকার বাবা, তন্ময়ের বাবা মিলে বাড়ির ছাদে বসে খুব আড্ডা দিচ্ছে। মল্লিকাকে ব্ল্যাক কালার কাপড় পরিয়ে বাড়ির ড্রয়িং রুমে বসানো হলো। নিয়ম অনুযায়ী 5 ফলের অনুষ্ঠান করা হলো। মল্লিকার পরিবার কেজি কেজি করে 5টে ফল মিলিয়ে এনেছে। অনুষ্ঠান শেষে অনেক রিলেটিভসদের বাড়ি 5 ফল পাঠানো হলো। মল্লিকার পরিবার আর তন্ময়ের পরিবার খাওয়া দাওয়া করে নিজেদের বাড়ি চলে গেল। অনন্যা অবশ্য যেতে চায়নি। তন্ময় জোর করে অনন্যাকে বাড়ি নিয়ে গেছে। মল্লিকার রুমে গিয়ে শাড়ি পাল্টে নিল। অন্তরের সাহায্যে মল্লিকার শাড়ি পাল্টিয়েছে। আজ রাতের আকাশে অগণিত তারা আর মস্ত বড় এক চাঁদের মেলা। খোলা জানালা দিয়ে আসা চাঁদের আলো অন্তরের রুমটাকে আলোয় আলোকিত করে রেখেছে। অন্তর মুচকি হেসে পাশে দাঁড়িয়ে থাকা মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, ব্যালকনিতে চলো। আজ আমরা দুজন একসাথে বসে চন্দ্রবিলাস করব। সাথে আমাদের ছেলেও থাকবে। মল্লিকা অন্তরের কাঁধে হাত রেখে বলল, চলুন অন্তর। অন্তর পিছু ফিরে মল্লিকার হাত ধরে আস্তে করে মল্লিকার সাথে ব্যালকনিতে পাতা ছোট্ট টুলটায় বসে পড়ল। মল্লিকা অন্তরের কাঁধে মাথা রেখে থালার মতো গোল 4টা দিকে তাকিয়ে আছে। অন্তর মল্লিকার মাথায় মাথা ঠেকিয়ে চাঁদের দিকে তাকিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, আজ আমি পূর্ণ। আমার মন যাকে চেয়েছে আমি তাকেই পেয়েছি। সারা জীবন আমার মন চায় তোমাকে, সাথে আমার সন্তানকেও। আমি দুজনকেই চাই মল্লিকা, দারুণভাবে চাই। অন্তর, আজ আমিও পূর্ণ। আপনার মতো একজন বেস্ট বেটার হাফ পেয়ে আপনিও সারা জীবন আমার মনে থাকবেন অন্তর। আমাদের সন্তান আর কিছু মাস পরে এই পৃথিবীতে আসবে, তখন নিজেকে আরো বেশি পূর্ণ মনে হবে। অন্তর মুচকি হেসে মল্লিকাকে ঝাপটে ধরল। এভাবে অপেক্ষার প্রহর গুনতে গুনতে কেটে গেল প্রায় 1 বছর। মল্লিকার কোল আলো করে একটা ছোট্ট প্রাণের জন্ম হয়েছে। ছেলে হয়েছে মল্লিকার। 8 বয়সে পড়েছে মল্লিকার সন্তান। সুস্থভাবে মল্লিকার ডেলিভারি হয়েছে। অন্তর সারাক্ষণ ওর ছেলেকে নিয়ে মেতে থাকে। অফিসে যাওয়া টোটালি ছেড়ে দিয়েছে। মল্লিকা হাজার জোর করেও অন্তরকে অফিসে পাঠাতে পারে না। অনন্যা দিনে 2 বার করে ওর ভাইয়ের ছেলেকে দেখতে আসে। মল্লিকার আম্মু আব্বুও 2 দিন পর পরে চলে আসে ওনাদের নানু ভাইকে দেখতে। মিসেস অরুণিমা আর সারফারাজ চৌধুরী ওনার নাতিকে কোলে নিয়ে মেলা হাসাহাসি আর গল্প জুড়ে দেয়। অনন্যা 2 মাসে প্রেগনেন্ট। এরপরেও সে দৌড়ঝাঁপ কমায় না। এ নিয়ে অনন্যার সাথে তন্ময়ের রোজই ঝগড়া হয়। অন্তর ওর ছেলের নাম রেখেছে আফনান চৌধুরী আদ্র। অন্তরের ছেলে দেখতে একদম অন্তরের মতো হয়েছে। মল্লিকা তো এই হিংসেয় সারাক্ষণ জ্বলে। আদ্র আধো আধো বলিতে মল্লিকাকে মামা করে ডাকে, অন্তরকেও বাবা করে ডাকে। অন্তর তো খুশিতে ওর ছেলেকে বুকে পুরে নেয়। মাঝে মাঝে খুশিতে কান্না করে দেয়। মল্লিকা আড়ালে দাঁড়িয়ে এসব দেখে আর মুচকি হাসে। এভাবে ওদের সংসার জীবন চলতে থাকে। অন্তর আর মল্লিকা ওদের বিবাহিত জীবনে খুব খুশি। বাবা মার ঠিক করা অ্যারেঞ্জ ম্যারেজে হয়তো সুখ মিলে, নয়তো দুঃখ। সবটা ডিপেন্ড করে ভাগ্যের ওপর। মল্লিকা আর অন্তরের ভাগ্য ভালো ছিল বলে ওরা বিবাহিত জীবনে খুব খুশি হয়েছে। দুজন দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পেরেছে। ওদের ভালোবাসাকে খুব সুন্দর একটা রূপ দিয়েছে ওদের সন্তান। সমাপ্ত।